দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছে না, ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যে তারা যেন কম জ্বালানি ব্যবহার করে, কম বিদ্যুৎ ব্যবহার করে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, নাখোশ থাকলেও সম্মতি জানিয়েছে ইসরায়েল। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সহ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে 13টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বুধবার অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও তাদের পক্ষে প্রতিমন্ত্রীরা এগুলো উত্থাপন করেন। নিপীড়িত হয়েছে তারা এটাকে বুধবার সকাল 11টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 11তম দিনের কার্যক্রম শুরু হয়। সালাউদ্দিন আহমদকে জুলাই গণঅভ্যুত্থান দিনের শুরুতে নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উত্থাপনের অনুমতি প্রার্থনা। এদিন সংসদে মোট 13টি বিল পাশ হয়। এর মধ্যে আলোচিত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে কণ্ঠভোটে তা পাশ হয়। অধ্যাদেশটি আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীরও বিচারের আওতায় আনা যাবে। বলা উচিত, জবাব দেওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 পাশ হয়েছে। এই বিল নিয়ে কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। জহুর মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। হাম রুবেলার টিকার কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 22 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে 78 শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 213 রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন। ভোলায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশু জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছে 25 শিশু। বরগুনায় 24 ঘন্টায় 6 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হামের হটস্পট বরগুনায় 4 দিনে টিকা দেওয়া হয়েছে 3500 শিশুকে। আমাদের পর্যাপ্ত টিকা আছে, আমাদের টিকার কোনো ঘাটতি নেই। অভিভাবকরা তাদের বাচ্চাকে সুস্থ রাখার জন্য হাসপাতালে আসতেছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে টিকা দেওয়ার জন্য। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার হামের ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যে 200 কোটি টাকার চালান পাওয়া গেছে। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ we have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। হাম নিয়ে সবাইকে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অভাব আমাদের মাঠ পর্যায়ে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।
দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। বুধবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ১০ জনের বেশিরভাগই শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছে। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে আরও ১,২৪৮ জন হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,১৩৩ জনে। দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমেনি। ঢাকা সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে এখনও যানবাহনের দীর্ঘ সারি, আবার অনেক পাম্প আজও বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে তেল বিক্রি বন্ধ রাখতে হচ্ছে তাদের। রাজধানীর পাম্পগুলোতে কোথাও ১ কিলোমিটার দীর্ঘ লাইন, আবার অনেক স্থানে আরও বেশি। জ্বালানি তেলের জন্য আর কতদিন ভোগান্তি, সেই প্রশ্ন চালকদের। অপেক্ষার দ্রুত অবসান চান তারা। তেল নিতে আসা গ্রাহকদের ৬-৭ ঘন্টা বা এর চেয়েও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। বেশিরভাগ পাম্পে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার কথা জানানো হলেও বাস্তবতার সঙ্গে মিল নেই বলে জানান গ্রাহকরা। আমি 7:30 থেকে সিরিয়াল ধরা, তাও প্রেস ক্লাবের সামনে ছিলাম, ওইখান থেকে এখানে আসলাম। বহুত সাধারণ জনগণের অনেক হ্যাসেল হইতেছে এই তেলের জন্য। আর এখন তো দেখা গেছে যে এটা তো তেল না, মনে হয় আমরা স্বর্ণ কিনতে আসছি, এরকম একটা অবস্থা। এটা শেষ কোথায়? রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। খুব কষ্টে আছি, ঘর ভাড়া, খাওয়া দাওয়া নিয়ে, আবার এই মুহূর্তে আমার বউরাও অন্তঃসত্ত্বা। এমন একটা অবস্থা, আবার আমার চলার মতো কোনো কিছুই নেই, আমার এটার উপরেই সব। সময়ের সাথে সব জিনিস নেওয়া লাগবে, ওইভাবে করা লাগবে, সবারই কষ্ট। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, জ্বালানি তেলের সংকট নেই। গ্রাহকদের অনেকেই আতঙ্কে বারবার তেল নিতে আসেন, এতে দীর্ঘ লাইন তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি। আজকে সকালে এই থেকে ৮ থেকে ১০ জনকে দেখলাম, আপনি ৫০০ টাকার মোটরসাইকেল তেল নেবেন, আপনি ৯০ টাকা গেছে পরে ভরে গেছে, ১৫০ টাকা গেছে পরে ভরে গেছে। প্রাইভেট কার ১৫০০ লিটার তেল ৩৬২ টাকা গেছে পরে ভরে পড়ে গেছে। ভোক্তা সাধারণের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, তেলে ক্রাইসিস নাই। আপনারা শান্তভাবে সুশৃঙ্খলভাবে পাম্পে আসেন, আপনার প্রয়োজন যেটা এই তেলটা নেন। দ্রুত চালকদের ফুয়েল কার্ড এবং কয়বার তেল নিতে পারবে তার নির্ধারণ করে দিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তিনি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, বিলাসী পণ্যের আমদানি কমানো এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হোম অফিস, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, অফিস আদালতে নির্ধারিত কর্মঘণ্টার সর্বোত্তম ব্যবহার ও জ্বালানি ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা সহ নানামুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার ২০% অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়, বাকি ৮০% পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। ইরান যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং আতঙ্কে অতিরিক্ত কেনার মানসিকতা এই সংকট বাড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমার ৫ লাখ টন যেখানে সারা মাসে লাগে, সেখানে কেউ যদি ২ লাখ টন মজুত করে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে করে এই কাজটা কেউ না করে। তা না হলে আমাদের খুব সিগনিফিকেন্টলি লার্জ আমাদের ডিমান্ড না, বিশেষ করে আমাদের সিএনজি থাকাতে সুবিধাটা আছে। ব্যাংকাররা বলছেন, বিলাসী পণ্যের আমদানি সীমিতকরণ, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনের ব্যবহার ও কৃষি উৎপাদন বৃদ্ধি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দরকার এখনই। ব্যাংকারদের একটা ইনস্ট্রাকশন এসছে যে প্রাইভেট কারের বদলে শেয়ার্ড কার অথবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার একটা কিছুটা ব্যাপার এসছে। ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আমাদের কমাতে হবে, আমাদের সেলফ সাস্টেইনেবিলিটি এবং সেলফ ডিপেন্ডেন্সির দিকে যেতে হবে। সেটা যদি হয় যে নিজেরা নিজেদের খাদ্যদ্রব্য উৎপাদন এবং এগ্রিকালচার আরও বেশি ইম্প্যাক্টফুল কিছু করা, যেখানে নিজেদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করব। এক পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিদ্যুতের সিস্টেম লস ৩ থেকে ৪% মধ্যে থাকলেও দেশে তার পরিমাণ ৯ থেকে ১০%। পুরা সরকারি এবং আধা সরকারি
এবং স্বায়ত্তশাসিত যতগুলো আছে এইখানে যদি একটা চাপ দেওয়া হয় যে এনার্জি কনজাম্পশন হ্যাজ টু বি হাফ, সারা দেশে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, হ্যাঁ, যে তারা যেন কম জ্বালানি ব্যবহার করে, কম বিদ্যুৎ ব্যবহার করে। এছাড়া জ্বালানির সর্বোত্তম ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ তাদের। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে দেশে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। বিশেষ করে জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দেশে গ্যাসের অনুসন্ধান বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। 40 দিন তীব্র সংঘাতের পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নাখোশ থাকলেও এতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। আর স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। ইরানে এ যেন নতুন একটি দিনের শুরু। নেই কোনো বিস্ফোরণের শব্দ কিংবা ক্ষেপণাস্ত্র ছুটে আসার আতঙ্ক। হাতে হাতে পতাকা নিয়ে যুদ্ধবিরতি উদযাপন করছেন ইরানের নাগরিকরা। এই শান্তি কতদিন টিকবে তা সময়ই বলে দিবে। আপাতত ইরানের ওপর পূর্ব ঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে জুড়ে দিয়েছেন শর্ত, ইরানকে অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর বুধবার ভোরেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর কিছু সময় পর জায়নবাদীদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মতি জানান। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে 2 সপ্তাহের এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধ থামানোর এই উদ্যোগের পেছনে এবার কাজ করছে পাকিস্তান। মূলত 10 দফা প্রস্তাব নিয়ে এগিয়ে চলছে স্থায়ী সমাধানের আলোচনা। প্রস্তাবগুলোতে শুধু যুদ্ধ থামানো নয়, বরং ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানো এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ সহ বড় কৌশলগত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইরানের পরমাণু বিষয়ক অধিকারকে স্বীকৃতি দেয়া, যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ প্রদান, ভবিষ্যতে আর হামলা না চালানোর আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা এবং ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের শর্ত রেখেছে তেহরান। এসব নিয়ে আগামী শনিবার ইসলামাবাদে সকল পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের বিজয়ী দাবি করেছে। সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। ইরান বলছে ঐতিহাসিক বিজয় হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে সংঘাত থামার খবরে সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। অন্তত 14% পর্যন্ত কমেছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলার সময় গুরুত্বপূর্ণ এ বাণিজ্য পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল নেয়ার পরিকল্পনা করেছে ইরান ও ওমান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়। 2 পক্ষই পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় একমত হয়েছে। ইন্ডিয়ান ওশেন সম্মেলনে যোগ দিতে একই বিমানে আগামীকাল মরিশাস যাবেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে বাংলাদেশে জল ও বিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। ইলেকট্রিসিটি নেপাল থেকেও আনতেছে। এখন নেপালের যে ক্যাপাসিটি, নেপাল আরো বেশি করে আমাদের কাছে
বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে, আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে, তো সেখানে বলতে যে দে ক্যান কোঅপারেট। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ কাল। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। বগুড়া ৬ আসনে মোট ভোটার ৪,৫০,০৩৭ জন, পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩,৭৩৬ জন। এছাড়া শেরপুর ৩ আসনের ১২৮টি ভোট কেন্দ্রে ভোট হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট গ্রহণ চলবে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে আগামী ১২ মে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র পাবে ১টি আসন। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। তিনি আরও জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৯ এপ্রিল। এছাড়া ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাতে দুই পক্ষের আলোচনা শেষে তারা এই ঘোষণা দেন। এর আগে বুধবার বিকেল ৫:৩০টার দিকে জরুরি বিভাগে ঢামেকের চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঘটনার পর নিরাপত্তার দাবিতে চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন, ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এক ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন দেন, তবে প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ হাসপাতালের সরবরাহে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে নিয়ে হাসপাতালে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক দফা পাল্টাপাল্টি পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ে প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, হাইকোর্টের রায়ের সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত, তাই বিষয়টি আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গতকাল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করে। কাল আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুর বদলে মৃত্যু চেয়েছে আবু সাইদের পরিবার। সেই সাথে দাবি, দ্রুত যেন কার্যকর করা হয় মামলার রায়। এ যেন এক অন্তিম অপেক্ষা, পুত্র বিয়োগের শোকে মুহ্যমান এক মায়ের গল্প, যার প্রতিটি দিন কাটে শুধু স্মৃতি নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার। প্রায় ২ বছর ধরে ক্ষণ গুনছেন মা মনোয়ারা বেগম, কবে আসবে আবু সাইদ হত্যা মামলার রায়। নামাজ শেষে একটাই প্রার্থনা, ছেলে হত্যার সুষ্ঠু বিচার। আমার তো কষ্ট, ছেলে আমার থাকলে অবশ্যই হলো আমার সাথে আও করলে হয়, আমার ভাই থাকলে হয়, আমার ছেলের একদিন বিয়ে শাদী হলে হয়, চাকরি করলে হয়। সন্তানের লাশ কাঁধে নেয়া আবু সাইদের বাবাও আছেন এক অধীর প্রতীক্ষায়। মৃত্যুর বদলে মৃত্যু চান তিনি। আমার ছেলে যেমন হত্যা করছে সেই রকম হত্যা তাকেও যেন করা হয়, এই দাবি আমার। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। আমার ছেলে নিরস্ত্র ছেলে পুলিশের সামনে জানাসলো,
তাকে নির্মমভাবে হত্যা করা হয়। যেসব আসামি পলাতক আছে তাদেরকেও যাতে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়, এমনটাই দাবি আবু সাইদের ভাইয়ের। অনেকে এই জুলাই বিপ্লবের পর অনেকে যেভাবে পারছে গা ঢাকা দিয়ে পলায় আছে, অনেক আসামি ধরাছোঁয়ার বাহিরে আছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের কাছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ধরে নিয়ে এসে রায় কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়। ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমরা আশা করি এখনো যে হয়তো ন্যায় বিচার পাবো। যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা এর হাল ছাড়ব না। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। বৈশ্বিক পরিস্থিতির কারণে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% হতে পারে। বুধবার আগারগাঁয়ে সংস্থাটি নিজ কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনের এপ্রিল সংস্করণ প্রকাশ করে বিশ্বব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের প্রকৃত আয়ও কমতে পারে। এছাড়া তারা দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবে না, এমন কথাও জানিয়েছে বিশ্বব্যাংক। Messages on business environment and the need to increase private investment, messages on the banking sector as well as জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের 44তম বার্ষিক অধিবেশন আগামী 10 ও 11 এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 2 দিন ব্যাপী চলবে এই মিলন মেলা। দুপুরে রাজধানীর ধানমন্ডি ছায়ানট ভবনে পরিষদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক লিলি ইসলাম। সম্মেলন উপলক্ষে সারা দেশের 82টি সক্রিয় শাখা থেকে 7 শতাধিক শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক ঢাকায় সমবেত হবেন। দেশ আসলে একটা জাগরণ প্রত্যাশা করছে, আর সেখানে পিছু টানটা অনেক আয়োজনগুলোকেই আসলে অনেকভাবে কোণঠাসা করে দেওয়ার একটা চেষ্টা চলছে। তো এই সমস্ত কিছুর মধ্যে আমরা গোটা দেশব্যাপী একটা জাগরণ ঘটাতে চাই এবং এই জাগরণটা গানের মধ্যে দিয়ে, সংস্কৃতির মধ্যে দিয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে 14% বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $94.66, যা আগের তুলনায় 14.61% কম। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 17% কমে ব্যারেল প্রতি $95.68 নেমে এসেছে। এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই প্রায় 5% বেড়েছে, আর সাউথ কোরিয়ার কোসপির সূচক 6% পর্যন্ত বাড়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। মূল্যবৃদ্ধির এই হার 2023 সালের পর সর্বোচ্চ। বাজারে বিসিবির দায়িত্ব পাওয়ার পর আজ দ্বিতীয়বারের মতো সভা করেন তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যরা, যেখানে নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পরিষদ ভেঙে গিয়েছে গতকাল। এরপর তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তারই ধারাবাহিকতায় নতুন অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ। সেই সভায় সদস্যদের বন্টন করা হয় দায়িত্ব। ওয়ার্কিং কমিটির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এখন থেকে তারা টি20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, এইগুলা চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। 20 এপ্রিল থেকে সারা দেশে হামির টিকাদান কর্মসূচি শুরু, উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছে না, ব্যবহারে দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, নাখোশ থাকলেও সম্মতি জানিয়েছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।